আজকের গল্প কারাদণ্ড। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি। গল্প কারাদণ্ড, পর্ব 6। লেখক আভাসবাবু বলে, অধ্যায়বাবু, আপনি আপনার মনের কথা নিশ্চিন্তে বলতে পারেন। অধ্যায় বোস বলে, আপনার লেখা বইয়ের লেখক হিসেবে যেমন আপনার নাম আভাস গাঙ্গুলি থাকবে, তার নিচে যদি আমার নামটা লেখা হয় তাহলে প্রতিটা বই পিছু 2 লক্ষ টাকা আপনাকে দেব। লেখক আভাসবাবু একটু চমকে যায়, বলে, কত টাকা বললেন? যদি আরো বেশি লাগে তো বলুন। লেখক আভাস গাঙ্গুলি বলে, না না, এত টাকা, 2 লক্ষ টাকা, তাতেই হবে, আমি রাজি অধ্যায়বাবু। অধ্যায় বোস বলে, ঠিক আছে, তাহলে এই কথাই রইল, ফাইনাল। কালকে আপনার বাড়ির ঠিকানায় 2 লক্ষ টাকা পৌঁছে যাবে। আজ রাখলাম, নমস্কার। এই 6 মাসের মধ্যে লেখক আভাস গাঙ্গুলি ও অধ্যায় বোসের নামে 1 ডজনের বেশি বই ছাপা হয়। যেমন রুদ্রম, যশোদা, টাক, খুদে গোয়েন্দার খুনের রহস্য, মিস্টেক, গাছ, ভিখারি ভগবান, বাঘের দুধ, তাঁতিপুকুরে ভূত, পিকু, আরো অনেক বই। বাজারে এইসব বইয়ের পাঠক সংখ্যা অনেক বেড়ে যায়। অধ্যায় বোসবাবু খুশি হয়ে অতিরিক্ত 10 লক্ষ টাকা দিয়ে আভাসবাবুকে বলে, এই টাকা দিয়ে একটা জমি কিনে বাড়ি তৈরি করুন, এই টাকাটা ফেরত দিতে হবে না। লেখক আভাসবাবু এখন সমাজের একজন প্রতিষ্ঠিত, সম্মানীয়, নামকরা ব্যক্তি। অধ্যায় বোস সেই দিন ফোনে কথা বলতে গিয়ে লেখক আভাসবাবুকে বলে, এবার একটা অন্য ধরনের, অন্য স্বাদের গল্প লিখুন। লেখক আভাসবাবু বলে, বেশ তো, কেমন গল্পটা হবে বলুন না। অধ্যায় বোস বলে, এই যেমন ধরুন ব্যাংক ডাকাতির গল্প, কিন্তু এই গল্পটা আমি আপনাকে যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই লিখতে হবে। আর একটা কথা, এই বইয়ের লেখক হিসাবে আপনার নাম থাকবে, আমার নাম দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমার জীবনের শখ আপনি পূরণ করেছেন। তা বলে আমাদের এগ্রিমেন্ট যেমন আছে তেমনই থাকবে, কোনো চিন্তা করবেন না। আর একটা কথা, আভাসবাবু, এই নতুন গল্পের বই ছাপা হয়ে বেরালে তার খুশিতে আমি একটা 4 চাকা নতুন গাড়ি আপনাকে উপহার দিতে চাই। লেখক আভাসবাবু কৃতজ্ঞতা স্বরূপ বলে, অধ্যায়বাবু, আপনি আমাকে কত ভালোবাসেন। আজ আপনার জন্য গরিব থেকে বড়লোক হয়েছি, সমাজে সম্মানিত ব্যক্তির সম্মান পেয়েছি। বেশ কয়েকটা দিন পর লেখক আভাস গাঙ্গুলির নতুন বই পাবলিশড হয়, হাড় হিম করা ব্যাংক ডাকাতি। 15 দিন হলো বইটা পাবলিশড হয়েছে। খুব ভালো লেখা ও বেস্ট সেলার হিসাবে এই বইটার নাম উঠে আসে। আজ শুক্রবার একটা টিভি চ্যানেলে সাক্ষাতে লেখক আভাস গাঙ্গুলি নিজের গল্পের বই সম্বন্ধে জানাতে দর্শকদের বইটা পড়ার জন্য অনুরোধ করে। রবিবার টিভিতে একটা ব্রেকিং নিউজ আসে, একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে শনিবার ডাকাতি হয়, চুরি যাওয়া টাকার পরিমাণ 5 কোটি টাকা। শোনা যাচ্ছে অনলাইনের মাধ্যমে বিদেশে অন্য কোনো অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়েছে। এছাড়া ভল্টে জমা গ্রাহকদের সোনা গয়নাও চুরি হয়। এখনই চুরি যাওয়ার জিনিসের মূল্য কত বলা না হলেও অনুমান করা হচ্ছে প্রায় 20 কোটি টাকা হবে। পুলিশ তদন্ত চালাচ্ছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ব্যাংকের একজন সিকিউরিটি গার্ড বলে, শনিবার রাত 9টার সময় ব্যাংকের ম্যানেজার বীরেন চৌধুরী বাবু ফোন করে বলে, ব্যাংকের ভিতরে ইলেকট্রিকের কিছু কাজ করতে মিহির কর্মকার নামে একটা খোঁড়া লোক বাইরে দাঁড়িয়ে আছে, তাকে ভেতরে ঢুকতে দাও, ও কাজ করবে। ওনার কথা মতো লোকটাকে ব্যাংকে ঢুকতে দিই। লোকটার কাজ করতে করতে নিজের ফ্লাক্স থেকে গরম চা বার করে 1 কাপ আমাকেও দেয়। শীতকাল, তাই না বলতে পারলাম না। চা খেয়ে আমি অজ্ঞান হয়ে যাই, তারপর কিছু জানি না। পুলিশ অফিসার অরূপ দত্ত, জাদরেল, একটু গম্ভীর গলায় বলে,
আর কিছু মনে আছে? সিকিউরিটি গার্ড বলে, হ্যাঁ স্যার, একটা কথা বলা হয়নি। পুলিশ অফিসার বলে, কি কথা? সিকিউরিটি গার্ড বলে, আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর কানে শুনতে পাচ্ছিলাম লোকটা ফোন করে ম্যানেজার বীরেনবাবুকে বলছিল, বীরেন স্যার, আপনার কাজ হয়ে গেছে, আপনার কথাবার্তার কোনো প্রমাণ রাখেনি, ডোন্ট ওয়ারি, বিগ হ্যাপি। বিজয় স্যার ও আপনারটা একসাথে হোটেলে রেখে দেব, বাকিটা রতন স্যারের জন্য। ভাববেন গল্পের বইয়ের মতনই এটাও গল্প হয়ে যাবে। তারপর স্যার আমার আর কোনো হুঁশ ছিল না। পুলিশ তল্লাশি করে ব্যাংক ম্যানেজারের বীরেনবাবুর ড্রয়ার থেকে একটা গল্পের বই পাওয়া যায়। লেখক আভাস গাঙ্গুলি, লেখা হাড় হিম করা ব্যাংক ডাকাতি। এই বইটা বীরেনবাবু অনলাইনে থেকে অর্ডার করে আনিয়েছিল। ব্যাংক ম্যানেজার বীরেনবাবু পুলিশকে জানায় এসব ব্যাপারে সে কিছুই জানে না। ব্যাংক কর্মী পুলিশকে বলে, স্যার, মনে হয় কেউ প্ল্যান করে আমাদের ফাঁসিয়েছে। পুলিশ অফিসার অরূপ দত্ত প্রমাণপত্র ও গার্ডের কথাগুলো সবটাই রেকর্ড করে থানায় ফিরে যায়। সিআইডির অফিসাররা একটা গোপন ক্যামেরা ব্যাংকে পায়, তাতে গার্ডের কথা এই ক্যামেরার সঙ্গে মিলে যায়। পুলিশ অফিসার অরূপ দত্তবাবু হাড় হিম করা ব্যাংক ডাকাতি গল্পটা পড়ে বুঝতে পারে এটা বইয়ের কপি করে ব্যাংক ডাকাতি করা হয়েছে। সেই রাতে নিতা রতন পালের বাগার বাড়িতে পুলিশ রেড করে, অনেক টাকা সোনা, হাড়, বালা ও হীরের জিনিস উদ্ধার করে। সেই রাতেই অনেকগুলো হোটেল তল্লাশি চালিয়ে হোটেল 3 স্টারে একটা রুমে তল্লাশি চালিয়ে অনেক টাকার সোনা, রূপো ও হীরের জিনিস উদ্ধার করা হয়। ব্যাংক থেকে চুরি যাওয়া এই জিনিস পুলিশ এই হোটেলের রেজিস্টার দেখে। হোটেলের একটা রুমে প্রায় 20 দিন ধরে বুক করা অন্য অচেনা নামে। অবশ্য এই টাকাটা অনলাইনে পেমেন্ট হয়েছে রতন পালের অ্যাকাউন্ট থেকে। ভোররাতে ব্যাংক ম্যানেজার বীরেন চৌধুরী, ব্যাংক কর্মী বিজয় মণ্ডল ও নেতা রতন পালকে পুলিশ বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কোর্টে তোলা হলে জজ সাহেব তাদের জামিন আবেদন খারিজ করে দিয়ে 7 দিনের পুলিশ কাস্টাডিতে পাঠায়। 6 মাস ধরে এই কেসের শুনানি চলতে থাকে। 5 কোটি টাকার অনলাইনে ট্রানজাকশনের কোনো কিনারা পায় না। জজ সাহেব ব্যাংক ম্যানেজার বীরেন চৌধুরী সহ 3 জনকে 10 বছরের জেল ও জমানো টাকা, পেনশন, পিএফ এর টাকা, সরকারি যত সুবিধা সব বন্ধ করে দেয়। 5 কোটি টাকা 3 জন অপরাধীর কাছ থেকে নেওয়ার আদেশ দেয়। না দিতে পারলে মোট 14 বছর জেল খাটতে হবে। কৃষ্ণার্জুনকে এই কেসের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায়। কৃষ্ণার্জুন চক্রবর্তী পক্ষ এই শহরের নাম করা উকিল কে লাল উপস্থিত হয় ও বলে, আমার ক্লায়েন্ট মিস্টার কৃষ্ণার্জুন চক্রবর্তী এই শহরের একজন নামী শিল্পপতি, 5 বছরের ধরে ব্যবসা করছে ও সর্বোচ্চ কর প্রদানকারী। এই মুহূর্তে কৃষ্ণার্জুন বাবুর সম্পত্তির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। জজ সাহেব সব প্রমাণপত্র দেখে কৃষ্ণার্জুনকে নির্দোষ বলে জানায়। কৃষ্ণার্জুন কোর্ট থেকে বেরানোর সময় বীরেন চৌধুরী, বিজয় মণ্ডল ও রতন পালকে পিজন ভ্যানে তুলছে দেখে কৃষ্ণার্জুন দাঁড়িয়ে যায়। একটু কাছে গিয়ে কৃষ্ণার্জুন ডাক দেয়, বিজয়দা। ডাক শুনে সবাই দাঁড়িয়ে যায়। কৃষ্ণার্জুন আস্তে আস্তে বলে, আমি জানি আপনারা নির্দোষ, আমাকে ক্ষমা করবেন। আপনারা জেলে যাওয়ার জন্য আমি দায়ী। আমি প্ল্যান করে এইসব সাজিয়েছি। শনিবার ব্যাংক ডাকাতির রাতে মোটা চেহারার, মাথায় কাঁচা পাকা চুল, মুখে দাড়ি ও খোড়া মানুষ সেজে ব্যাংকে ঢুকেছিলাম। পায়ের জুতো সাইজ 10 নম্বর হলেও সেই রাতে 12 নম্বর জুতো পরেছি। হাতের আঙুলগুলো মোটা করতে স্কিন কালারের গ্লাভস, চোখের মণিতে কৃত্রিম কন্ট্যাক্ট লেন্স পরেছিলাম। এরপর টেলিফোনে ব্যাংক ম্যানেজারের কথা এআই কে কাজে লাগিয়ে এর মাধ্যমে গলার ভয়েস পরিবর্তন করি।
এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে গল্পের বই কেনা ও হোটেলের রুম বুকিং করি, কিন্তু একটু বেশি দেরি হলো, তার জন্য দুঃখিত। জেলে থাকুন, সুস্থ থাকুন, তা না হলে 14 বছর জেলে কাটাবেন কি করে? এটা আপনাদের 3 জনের পাপের সাজা। কিশাজুন একটু দুষ্টু হাসি হেসে নিজের গোপে তা দিতে দিতে বলে, পাপের ফল তোমাদের ভোগ করতে হবে। আজ কোর্টে রাজেশবাবুও এসেছিল। এসব দেখে হাসতে হাসতে বলে, কিশাজুন ভাই, এসব জোগাড় কো দেখকে সারা দুনিয়া হাসেগি। গাড়িতে উঠে কিশাজুন ও রাজেশবাবু বেরিয়ে যায়। আজকে দিনটা কিশাজুনের জীবনের সবচেয়ে বড় জিত। রাজেশবাবু তরফ থেকে একটা বড় পার্টির আয়োজন করা হয়। কিশাজুন ও ঠাকুমা ছাড়াও প্রিয় বন্ধুদের পরিবার, রাজেশবাবুর পরিবার। আজকের স্পেশাল গেস্ট উমা। ঠাকুমা নাতিকে জড়িয়ে ধরে বলে, তোর বুকের জ্বালাটা আজ ঠান্ডা হলো। কিশাজুন হাসে বলে, 730 দিন চুরির দায়ে জেলে থাকার যন্ত্রণা আজ যেন শান্তি পেলাম। ঠাকুমার কথা মতো কিশাজুন উমার বাবা সুমনবাবুর কাছে যায়, বলে, কাকাবাবু, আপনাকে আমার সারা জীবনের অর্থ উপার্জন গুরুদক্ষিণা হিসাবে দিলেও কম দেওয়া হবে। আজ আমার যা কিছু আছে তা আপনার শেখানো শিক্ষা থেকেই। আরও একটা কথা কাকাবাবু, আমি উমাকে আমার জীবন সঙ্গী করতে চাই, আপনি যদি অনুমতি দেন। সুমনবাবুর চোখটা জলে ছলছল করে ওঠে, বলে, তোমার মতন এত গুণী ছেলে আমি আমার জামাই হিসাবে পাবো ভাবতে পারিনি। আমি অনুমতি দিলাম। কিশাজুন একটা আশ্রম করে সেই সকল বৃদ্ধ বৃদ্ধা যাদের আশ্রয় বা দেখার মতো কেউ নেই, যারা অর্থের অভাবে চিকিৎসা পায় না, তাদের বিনা পয়সায় চিকিৎসা করানোটাই এই আশ্রমের কাজ। তার জন্য 5 কোটি টাকা একটা ফান্ড তৈরি করে। আজকের গল্প কারাদণ্ড এখানে সমাপ্ত। নমস্কার, আমি আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। এইরকম নতুন নতুন গল্প শুনতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।